সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান। আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ভিওডি বাংলার দর্শককে এবং যারা এখানে আছেন আপনারা কর্মকর্তা বৃন্দ, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আলোচনা শুরু করতে চাই আগুন লাগার ঘটনা নিয়ে। আমি একটু দীর্ঘায়িত করতে চাই, কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা দেখলাম যে বিমানবন্দরে আগুন লাগলো, এর আগে আমরা দেখলাম যে চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগলো, তার আগের দিন আমরা দেখলাম যে মিরপুরে আগুন লাগলো। এখন প্রশ্ন হলো যে এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে যে বিবৃতির মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে এখানে কোনো ষড়যন্ত্র কিংবা অন্য কোনো আভাস আছে এবং সেই শঙ্কা আছে, এবং সেই শঙ্কা থেকেই সেখানে বলা হয়েছে যে এরকম যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সেই গোষ্ঠী বা সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা একটা ষড়যন্ত্র দেখছে সরকার। এর আগে আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো বিভিন্ন অপরাধের দায়ে। আপনার কি মনে হয়, পুরো ঘটনাগুলো? ধন্যবাদ। তো আজকে বিমানবন্দর পৌঁছে আমি নিজেও দেখলাম, খুব খারাপ লেগেছে। তো কনস্পিরেসি থিওরি তো থাকবেই, সবাই মানে ধরেন যে ধরনের ঘটনায়, আর যখন দেশে একটা অস্থির অবস্থা বা একটা স্ট্রেস সিচুয়েশন বিরাজ করে, তখন প্রতিটি ঘটনার সাথে মানুষ এগুলো রিলেট করার চেষ্টা করে। বাট আমি তদন্তের আগেই বলবো না, বা আপনি একটা ডিটেইল প্রসেসের আগে এটা বলা ঠিক হবে না। বাট আপনাকে কতগুলো ফ্যাক্টর বলতে পারি যেগুলোর আসপেক্টে বা এগেনস্টে বা প্রেক্ষাপটে আপনি বিবেচনা করে তারপর হয়তো বা একটা লজিক্যাল একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, বা অ্যাজামশনে, রেশনাল অ্যাজামশনে, যে এটা কি আসলে হচ্ছে কিনা। আমাদের দেশে কিন্তু আগুন লাগার একটা সিজন আছে। এটা কি সেই সিজন, বা সেই সিজন হলে ধরেন যে যে স্থাপনাগুলোতে আগুন লাগছে, আগে আমরা আমাদের যে একটা আগুন লাগার কিন্তু একটা প্যাটার্ন আছে বা ট্রেন্ডস আছে আমাদের দেশে, তাই না? শীতকালে বেশিরভাগ হ্যাঁ, তো শীতকালে এবং খরার সময়ও হয় আর কি এটা। তারপরে আপনি ধরেন যে আমাদের গার্মেন্টসে, তারপরে ধরেন যে আপনার এই কেমিক্যালস ইন্ডাস্ট্রিগুলোতে, শহরে বা হোটেল, এগুলোতে। বিমানবন্দরে আগুন কি আপনি কখনো শুনেছেন আগে এরকম ভাবে বিমান ছাড়া? সেটাই আর কি, যে অস্বাভাবিক কিছু ব্যাপার। সো আপনাকে ওই জিনিসগুলো দেখতে হবে আগে, হ্যাঁ, যে আপনি যে এটা কি আমাদের মানে ধরেন যে নর্মাল যে প্যাটার্ন, সেই প্যাটার্ন গুলোর সাথে যাচ্ছে কিনা। কারণ আপনি একটা কনস্পিরেসি বা অন্য কিছু তখনই বুঝবেন যে যখন অ্যাবসেন্স অফ নর্মালিটি। তো আমি সেটা বললাম যে আগুন লাগার সিজনটা আমাদের এখানে চলছে কিনা এই সময়। তারপরে ধরেন যে যে প্যাটার্নে আমাদের ঢাকা শহরে আগুন হয় সেগুলোর সাথে মিলে যাচ্ছে কিনা। তো অ্যাবনর্মাল কিছু মনে হলে তখন কিন্তু মানুষজন যে এটার ভিতরে কোনো কনস্পিরেসি বা ইচ্ছা করে করা হয়েছে কিনা। এখন সেই প্রশ্নটা দিয়ে আছে, ইচ্ছা করে করা হয়েছে কিনা। ইচ্ছা করে কারা করতে পারে? এখন দেশে যে পরিস্থিতি চলছে, বিপ্লব পরবর্তী অবস্থা, সবাই একটা মানে ধরেন যে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া দিয়ে যাবে। তো এখন আপনি রিলেট করেন, যদি কেউ মনে করে যে না, এই নির্বাচনটাকে পিছাতে হবে, তাহলে কিছু অস্থিরতা সৃষ্টি করলে এবং একটা ইনকনফিডেন্স টু ইন্টারিম গভর্নমেন্ট, যে তারা কি এটা পারবে কি পারবে না, বা দেশে যদি এই আগুন লাগা, বিচার, এগুলো মিলে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে তো কনস্পিরেসি থিওরিটাকে জাস্টিফাই হয়ে যাবে আর কি। তো আপনাকে আমি এখনো বলছি না যে এটা হচ্ছে, কারণ এটা আপনি তদন্ত এবং প্রমাণ ছাড়া এটা বলাটা ঠিক হবে না। বাট আমি যে ফ্যাক্টরগুলো বললাম, সে ফ্যাক্টরগুলোর প্রেক্ষাপটে আপনি যদি বিশ্লেষণ করেন, মেন্টাল অ্যাপ্রিসিয়েশন করেন, তাহলে আপনাকে একটা অন্যদিকে মনে হতে পারে।
সেটাই বলবো। তাহলে এখানে কনস্পিরেসিটা কারা করেছে? এই তো ওই যে আমি এই বললাম ধরনের একটা এটা গুরুত্বপূর্ণ এটা নিরাপদ এখন জায়গা। যারা নির্বাচন পেছাতে চাচ্ছে বা যারা চাচ্ছে যে নির্বাচনে তাদের দাবি, যে দাবি আছে, পিয়ারের দাবি আছে যাদের, বা যারা এটাকে ভাবছে যে পিছিয়ে গেলে বা তাদের জন্য সুবিধাজনক অবস্থা হবে, তারা এটা করতে পারে। হ্যাঁ, এটা একটা আপনি বললেন যে যারা চায় না নির্বাচন সঠিক সময় হোক, সঠিক সময় হোক। আহ, এটা একটা দিক আছে, কিন্তু আমি আমরা জানি যে ডোমেস্টিক ফ্যাক্টর বলছি। প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আমরা জানি যে বিগত সরকারের লোকজনও রয়েছে, রয়েছে সেখানে তাদের বিশ্বস্ত লোকজন রয়েছে, এবং আমরা জানি শেখ হাসিনা সেখানে বসেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ওই যে ওটা একটা বললাম যে, একটা তো বললাম যে নির্বাচন পেছানোর ব্যাপার, আর একটা হচ্ছে যে আমাকে ছাড়া নির্বাচন করা যাবে না, দেশে এই পরিস্থিতি হবে। এখন কেউ যদি সেটাও করতে চায়, ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক পলিটিক্যাল পার্টিগুলোর স্টান্স থেকে বললাম। আবার আপনি যেটা আনলেন যে ধরেন যে এখানে ডোমেস্টিক ফ্যাক্টর কিন্তু এখন গ্লোবাল ওয়ার্ল্ডে আইসোলেটলি কিন্তু অনেক কিছু কন্ট্রোল বা ম্যানিপুলেটেড হয় না, ঠিক আছে, যে রিজিওনাল ফ্যাক্টর থাকে, জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টর থাকে, সেগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ বাংলাদেশ ওই মায়ানমারের সাথে যুদ্ধ হবে কি হবে না, এটা কিন্তু বাংলাদেশ আর মায়ানমারের গভর্নমেন্ট বা সেনাবাহিনী ঠিক করে না, এটা কিন্তু নির্ধারণ করে চায়না, ইন্ডিয়া এবং ইউএস এর ইন্টারেস্টে ইন্ডিয়ান ওশন জোনে কিরকম বা কোন সময় এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেই ধরনের স্ট্র্যাটেজিক ডিজাইনের উপর ডিপেন্ড করে, এবং সেগুলো কিন্তু ডোমেস্টিক ফ্যাক্টরগুলোকে ফুয়েল করে আর কি। হ্যাঁ, তো এখন ধরেন যে এই দেশে যেটা হচ্ছে যে যদি নির্বাচনটা পেছায় বা আরেকটা পার্টি, একটা দল, আওয়ামী লীগের কথাই বলবো, তারা যাদের উপর বা যাদের সাপোর্টে দেশে 40 বছর ক্ষমতায় থাকার প্ল্যান করেছিল, এতদিন ফ্যাসিবাদী যে আচরণ করেছে, তো সেই ধরনের কোনো দেশ যদি তাদেরকে ইন্ধন দিয়ে থাকে বা সহায়তা দিয়ে থাকে বা তাদেরকে আবার এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় এনে তাদের সাথে আবার সেই পুরনো যোগাযোগ এস্টাবলিশ করার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসেবে তারা এটা করে থাকতে পারে, বাট এটাকে খুব একটা অস্বীকার করা যাবে সেটাও না। তো যদি অস্থিরতা সেই রাজনৈতিক দল করে থাকে, এবং তাদের ট্রেন্ডে কিন্তু এটা আছে, ঠিক আছে, আমরা 2011 1/11 আগে আমরা দেখেছি কি ধরনের অ্যাট্রোসিটিস তারা ক্রিয়েট করতে পারে, তো সেটার অংশ হিসেবে এটা হতে পারে। আর এই পার্টিটা যদি এখানে রাজনৈতিক প্রক্রিয়া আসে এবং রিএস্টাবলিশ হয়, তাহলে কার লাভ হবে, সে রিজিওনাল পাওয়ার বা সুপার পাওয়ার কাদের সেই ইন্টারেস্ট সে সার্ভ করবে, সেই ফ্যাক্টরটা আপনাকে ভেবে দেখতে হবে, মানে এদের পিছনে কারা থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু তার আগের একটু আলোচনায় যেতে চাচ্ছি। আমরা 2-3 দিন আগে দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, যেখানে সার্ভিং এবং অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তার নাম রয়েছে। তারা সেখানে উল্লেখ করা হয়েছে যে জুলাই আন্দোলনে সেনাবাহিনীতে কর্মরত ছিল এরকম কিছু কর্মকর্তা জুলাই আন্দোলন পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এইসব কর্মকর্তা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিলেন, যেমন র্যাব, ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এরকম কিছু কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তো আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক, আপনার কাছে এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখবেন বা আপনার বিশ্লেষণ কি? রাইট, তো যেটা প্রথমেই বলবো যে কেউ অন্যায় করলে, হুএভার ইট মে বি, সেটা সেনা অফিসার হোক, পুলিশের অফিসার হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, তার বিচার হতে হবে। এবং গত 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী যে ধরনের সামরিক অফিসার যারা ছিলেন, তারা যে ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, তারা যে ধরনের অপরাধ করেছে, এবং তারা যে খুন এই সমস্ত কাজে জড়িত হয়েছে। যেমন ধরেন যে একটা কথা বলি, এই গুম শব্দটা ম্যানুয়াল অফ মিলিটারি লতে নেই যে এটা হলে কি হবে, কারণ আর্মি পারহ্যাপস যে ধারণাই করতে পারে নাই তার সদস্য বা অফিসাররা এই ধরনের একটা অপরাধে জড়িত হবে, যেটাকে ফ্যাসিস্ট সরকার, না, হ্যাঁ সেটাই, যেটা ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে এই তাবেদার মিলিটারি অফিসারদেরকে এইরকম একটা কাজেও জড়িত করিয়েছেন, এবং তারা প্রফেশনাল কিলারের মতো কাজ করেছে। মানে এদের চরম শাস্তি হওয়া উচিত। নাও দ্য কোশ্চেন ইজ
শাস্তিটা কি আইনগতভাবে হচ্ছে কিনা, এবং শাস্তিটা কি ফেয়ার হচ্ছে কিনা, এবং যে প্রসিডিউর বলা আছে সেনাবাহিনীর অফিসারদের জন্য সেই অনুযায়ী হচ্ছে কিনা, সেটা আপনাকে বিচার করতে হবে। এখানে কিছু কিছু জিনিস খুব সন্দেহের উদ্রেক করবে, বা কিছু বিষয় আছে যেগুলো আপনার ডিবেটেবল, কনফ্লিক্টিং। যেমন ধরেন আইসিটি এই যেটা আইন পরিবর্তন করেছে, হ্যাঁ, এবং এটা শুধু প্রথমবার না, আগেও করেছে এরকম। তো আপনার জুরিসপ্রুডেন্স কিন্তু মানে আইনের যে মহানুভবতা, সেখানে কিন্তু আপনাকে ভূতপূর্ব কোনো ঘটনার জন্য আইন পরিবর্তন করে তাকে বিচার করে, এটা কিন্তু সমর্থন করে না। কারণ আমি জানি এই আইনটা এই অপরাধের জন্য প্রযোজ্য। এখন আমি একটা কাজ করেছি, সেটা ছিল না অপরাধের মধ্যে, সেটাকে আমি চেঞ্জ করে যদি এরকম করে থাকি, তো বা তার বিচার প্রক্রিয়া কিভাবে হবে সেটা যদি আমি পরিবর্তন করে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা অন্যায় হলো। যারা এই এই এই- এই আইনে, এই ফ্রেমওয়ার্কে যারা সেনাবাহিনীতে ছিল। তো এখন যেটা হয়েছে যে সেনাবাহিনীর যে প্রেসক্রাইবড রুল আছে, অর্থাৎ ট্রাইব্যুনালের অসঙ্গতি দেখছেন আপনি। হ্যাঁ, আমি তো এই আইন পরিবর্তনটাকে পরিবর্তন করে কিন্তু বিষয়টি এমন আপনাকে কিনা- আমি শাস্তি দিব, প্রেজেন্ট আইন আছে, এখন আমি একটা পরিবর্তন করলাম, করে আপনাকে সেটাতে অন্য একটা প্রসেসে নিয়ে আসলাম। এবং আপনি দেখেন কিন্তু এখানে কিন্তু একটা আমাদের বিরাট ব্যাপার সিভিল আইন আছে। পরিবর্তন করা হয়েছে না, নাকি ICT আইন। আন্তর্জাতিক আইসিটি আইন? আইসিটি, আপনি দেখেন এখানে একটা বিরাট ব্যাপার আছে যে আপনি অভিযোগ যখনই করবেন তখন তার চাকরিচ্যুতি হবে। আচ্ছা, এখন যদি পরে প্রমাণ হয় যে সে অপরাধী না, আবার চাকরি ফিরে পাবে? কেমনি ফিরে পাবে? তো তার যে এই প্রসেসটা অলরেডি তো সামাজিক সেনাবাহিনী তো চাকরি না, ফিরে তাকে পাবে। তাকে তো চাকরি ফিরে পাবে অভিযোগের না। ভিত্তিতে তো না না না, অভিযোগের এটা ভিত্তিতে বলা তো আছে। বরখাস্ত করা হবে না। না না না, এটা বলাই আছে যে কোনো আপনি যে ওই ধারাটা যেটা হচ্ছে 20-এর কত ধারাটা যেটা চেঞ্জ করেছে মানে আইসিটি অ্যাক্টে আইসিটি অ্যাক্টের, যে সেটা পরিবর্তন হলে, সরি, সেটা থেকে যদি কোনো কাউকে, যদি কোনো সরকারি অভিযোগ দেওয়া কর্মকর্তা, মন্ত্রী এবং পার্লামেন্টের সদস্য, তাদের এগেনস্টে যদি কোনো আইসিটি অভিযোগ দায়ের করে বা মামলা করে, প্রথমে তার চাকরিচ্যুতি হবে, এবং তার যে অবস্থান, সেই অবস্থান থেকে এমপি বা পার্লামেন্টের সদস্য, তারা তাদের সেখান থেকে তাদের সেই অবস্থান থেকে হয়তো এই গত 17 বছর না, সুনির্দিষ্ট কিছু অপরাধের জন্য হয়তো ওকে, এটি করা হয়েছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেনাবাহিনীতে কেউই কিন্তু এটাকে সমর্থন করবে না, এদিকে করে না, আমি নিজেও করি না। যেমন ধরেন যে আপনি জানেন, আগে বলেছিলাম যে আই এম অলসো এফেক্টেড, কারণ ফ্যাসিস্ট সরকার 2012 সালে, যেটা মেজর জিয়া ওই যে পালিয়ে আছে তার জন্য বাড়ি গিয়েছিল, সেই 2012 সালে যে অভ্যুত্থানের কথা বলা হয়েছিল, এবং আমাদের মতো 50-60 জন অফিসারকে, যে শেখ হাসিনা কে ক্ষমতা থেকে উৎখাতের জন্য মৌলবাদী অফিসারদের অভ্যুত্থান সেনাবাহিনী মানে নস্যাৎ করেছে, এইভাবে এগুলো বলে অনেকে এইভাবে একটা প্রেস ব্রিফিং হয়েছে। তো আপনার কি মনে হয় আমি মৌলবাদী অফিসার? মানে দ্যাট ওয়াজ এ প্লটেড প্ল্যান আর কি, হ্যাঁ, স্টিং অপারেশন। এবং তারা যেটা করেছিল, এই প্ল্যানগুলো কারা করেছিল সেটা আসতেছি। আমরা যারা ধরেন যে প্রাইড প্যাট্রিয়ট অ্যান্ড মিলিটারি অফিসার, আমরা যারা একটা বিদেশি সংস্থার আধিপত্য বা আওয়ামী তাবেদারি অফিসার, এই যে এই অফিসারগুলোই, হ্যাঁ, হয়তো বা এদেরই কেউ বা এদের সিনিয়র, তাদের নাম আসে নাই, সেটা এটা তো সেনাবাহিনীই করেছে। সেনাবাহিনী কেন করবে? এটা করেছে র্যাব এবং ডিজিএফআই। না, এই যে কুয়ের চেষ্টার কথা বলে কিছু অফিসারকে আমাকে বলেছে, হ্যাঁ, ওই যে সেনাবাহিনীর ভিতরে কিছু তাবেদার অফিসার ছিল, এটা নিয়ে কিন্তু আসলে তদন্ত হওয়া উচিত, কারণ এটা নিয়ে কথা বলতে পারে না কেউ। কেন জানেন? যে ভিতরে সার্ভিং অফিসার আছে, এরা হয়তো এফেক্টেড হয়ে যাবে, তারা তো কথা বলতে পারবে না 40-50 জন। বাট সবচেয়ে বড় কেস ছিল এটা, 60 জন অফিসার যাদের একটা স্ট্যান্ড ছিল আমাদের, যে উইল নট ডু পলিটিক্স অ্যান্ড উইল নট অ্যালাউ দ্য পলিটিশিয়ান টু ডু পলিটিক্স ইন দ্য আর্মি। এবং আমরা ওই যে বিদেশি সংস্থার আধিপত্য বা ওই তাবেদার অফিসাররা যা করছে, আওয়ামী সরকারের, ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে, মানে রাজার লাঠিয়াল, আমি আর্মি বলবো না তো, রাজার লাঠিয়াল হিসেবে যারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমরা তো সেটাকে ধরেন যে একটা অভ্যুত্থান আগে করে 60 জন অফিসারকে ক্লিয়ার করা হয়েছে, এবং ক্লিয়ার করা হয়েছে এইভাবে যে একটা অভ্যুত্থানের শাস্তি কি আপনি মনে করেন 1 বছরের সিনিয়রিটি যাওয়া হয়, নাকি ফাঁসি বা জেল হবে? তো এটা করে করে যে ইফ ইউ আর টকিং ফার্দার দেন ইউ উইল বি অলসো অ্যাবডাক্টেড অর খুন হবা, গুম হবা, বা তোমার চাকরি যাবে। এটা একটা মেসেজ দিয়ে রাখা হয়েছিল আর কি। হ্যাঁ, তো ধরেন যে এই ধরনের অফিসারদের জন্য কিন্তু যারা এটা করেছে যোগসাজশে, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু
এইখানে দেখেন আমি তো মাত্র 2 জন মেজর জেনারেল দেখলাম যারা 2012 সালে এটা করেছে, সিনিয়র মেজর জেনারেল। আই এম নট টেলিং দেয়ার নেম, আই হ্যাভ দ্য রেসপেক্ট ফর দ্য র্যাঙ্ক। তাদেরকে বিচারে আনা হচ্ছে না কেন? আইসিটি তো কোশ্চেনেবল হবে। তারা কারা নাম বলতে আপনি আপনি ব্যক্তি নাম আমরা না বলি, ঠিক আছে, বাট এটা তো হয়েছে। এবং প্রেস ব্রিফিং এর সেই মিডিয়া ডকুমেন্ট আছে, কারা কারা করেছে, ওখানে কে ছিল, আমাকে বলতে হবে কেন? মিডিয়া আছে না, আইসিটি আছে না, তারা কি দেখেছে তাহলে? আচ্ছা ঠিক আছে। তো যেটা হলো যে এখানে কিন্তু আইসিটি একটা কোশ্চেন থেকে যাচ্ছে, তাহলে কি যারা ফিল্ড লেভেলে যারা আদেশ পালন করেছে চেইন অফ কমান্ডে বা তারাই শুধু দায়ী না? তারাই শুধু দায়ী নাকি মাস্টার মাইন্ড যারা ছিল সিনিয়র লেভেলের তো তারা দায়ী? এবং এই ফ্যাসিবাদের অবস্থানকে দৃঢ় করার জন্য 12 থেকে 14 সাল পর্যন্তই কিন্তু কাজগুলো হয়েছে। তারপরে তো তারা প্লেন একটা রান ছিল তাদের, তাই না, যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। রুটিন মানে ধরেন যে এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, যে ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে পারে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো বা রাজনৈতিক দলগুলো। সো বিরোধী দল বিএনপি তার নেতাকে পাঠিয়ে দাও বিদেশে একটা মিথ্যা মামলা দিয়ে, আর নেত্রীকে তুমি জেলে ঢুকিয়ে দাও। তো নেতৃত্বের শূন্য এগুলো। জামাতের ফাঁসি দিয়ে দাও। এরশাদ পরবর্তী দল, তুমি কথা বললে মঞ্জুরের কেস রিভাইভ হবে, আর যদি তুমি আমার কথা মানো তাহলে ঠিক থাকবে। এগুলো কিন্তু করে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করেছে। এরপরে সেনাবাহিনী, স্ট্রংগেস্ট এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার, ওই বিজিবি কেস থেকে শুরু হয়েছে, তারপরে ওই যে গুম খুন, তারপরে 5 ক্যাপ্টেন, তাদের ওই তাপসের এগেনস্টে বোমা হামলার তারপরে ওই যে আমাদেরকে অভ্যুত্থানের কথা বলে যেটা করা হয়েছে, সবই কিন্তু করা হয়েছে সেনাবাহিনীকে। কারণ আপনি যেটাই বলেন বিতর্কিত বা তার মোরালটাকে ডাউন করে দেওয়া, তাকে উইক করা, এবং ওই যারা ভালো অফিসার, আপরাইট অফিসার, তাদেরকে সরিয়ে দেওয়া, এবং ওই তাবেদার ওসি টাইপ অফিসার, সরি ওসি টার্মটা ইউজ করলাম কারণ করাটা ঠিক হলো না, কারণ খুন করতে পারে এরকম আর কি। ধরেন যে অফিসার 60টা খুন করে ফেলে, এই টাইপের অফিসারকে আপনারা জেনারেল বানালো তারা, তাই না? সো তারা তো এগুলো করবেই। তো এই প্রসেসটার মধ্যে যারা জড়িত ছিল তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি সেনা আইনের যে তাকে যে প্রোটেকশনটা দেওয়া আছে সেটাকে ভায়োলেট কেন করবেন একটা আইন চেঞ্জ করে? সেটা একটা কথা প্রশ্ন থেকে যায়। কারণ ওই যেটা বললাম ভূতপূর্ব আইনে ওটা করা ঠিক হবে না। তারপর আইসিটি কি শুধু ধরেন যে র্যাবে কি শুধু মানে এই যে এতগুলো পুলিশের অফিসার, তারা কি না 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 সংখ্যা কার বেশি? আপনি দেখেন পুলিশের অবশ্যই বেশি, না না পুলিশের বেশি নেই, সেনাবাহিনীর অবস্থার বেশি পুলিশের সংখ্যা। তো এমনি র্যাবে দেখেন আপনি কোন ধরনের অফিসাররা বেশি, কোন সংস্থার অফিসার বেশি সার্ভ করে। তো সেই অনুযায়ী কি এটা ঠিক হয়েছে? এটা একটা প্রশ্ন। তাহলে কি সেনাবাহিনীকে যেসব ঘটনাগুলো হয়েছে সেগুলো নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু আর্মি অফিসার ছিলেন না। আপনি 7 মার্ডার থেকে শুরু করে 7 মার্ডারটা ছিল, ঠিক আছে, কিন্তু আর আপনি কি র্যাবের যে অপারেশন গুলো হয় সেগুলো কি পুলিশ অফিসাররা যায় না? আমি বলছি না যায় না, আমি বলছি যে না না আমি সেটাই বলছি যে শুধু কি একটা প্রতিষ্ঠানকে মানে একটা অস্থিরতা ক্রিয়েটের কথা যেহেতু বললেন, সেটি উচিত না। সেটাই, যেটা সমভাবে হয়েছে কিনা সেটাও বিচারের বিষয় আছে। তারপরে আইন পরিবর্তন করা হয়েছে। আর একটা হচ্ছে যেখানে সেনাবাহিনীর একটা প্রেসক্রাইব রুল আছে, সেনাবাহিনীও এটাকে কোনোভাবেই সাপোর্ট করবে না। আইসিটির কাছে যদি সুনির্দিষ্ট প্রমাণ থেকে থাকে, সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী থেকে কিন্তু আগে চাকরি থেকে চাকরি থেকেই বরখাস্ত করবে। র্যাঙ্ক অপসারণ তো পরের কথা, কি বরখাস্ত করে হ্যান্ড ওভার করবে। এবং সেনাবাহিনীর নিজস্ব কালচারে এই ধরনের অপরাধের কোনো সুযোগ নেই। বাট তারপরেও যদি এটা কোনো পলিটিক্যাল কারণে সেনাবাহিনীর হায়ারার্কি করে থাকে সেটাও কিন্তু দোষ হবে। যে না আমরা তাদেরকে প্রোটেক্ট করবো, বা এরা আগের ফ্যাসিবাদের দোষর ছিল, এবং সেনাবাহিনীর যে হায়ারার্কি তাদের মধ্যে সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের হায়ারার্কিতেই ধরেন যে আগের সরকারের প্রতিনিধিরা আছে, তো তারা যদি এটাকে প্রোটেকশন হিসাবে বা তাদের সেই সর্বত্রীয় অফিসারদেরকে প্রোটেকশন করার জন্য করে থাকে, তাহলে দ্যাট উইল বি ভেরি আনফর্চুনেট। আর আরেকটা কথা বলবো যে যেটা হচ্ছে যে আপনি চাকরি থেকে বরখাস্তর পরে তাকে আপনি হাতকড়া পরান, কোর্টে নিয়ে যান, সেটা সমস্যা নেই। বাট ইনস্টিটিউশনাল প্রাইড অ্যান্ড প্রাইড ইন ইউনিফর্ম বলে একটা কথা আছে। তো এই ইউনিফর্মটাকে পরা অবস্থায় আপনি সেই ধরনের হিউমিলিয়েটিং কিছু করলে তেমনটি হয়নি। সেটাই হয়নি, এখন করা হয়নি। আমি ডোন্ট রিড মি রং, আমি যেটা বলতেছি যে যারা অপরাধী, আমিও হয়তো এফেক্টেড এদের দ্বারাই, তারপরেও আমি বলছি যে
যে আপনাকে জুরিসপ্রুডেন্সের স্পিরিটটাকে ধারণ করতে হবে, যে আমি আইন পরিবর্তন করে, তাহলে যেটা এক্সাম্পল হবে পরবর্তীতে যে কেউ এর এসে সমালোচনা এ, করতে আরে পারে। একে ধরবো আমি, ঠিক আছে এই আইনে ধরা যাচ্ছে না, আইনটাকে এইভাবে চেঞ্জ করো, এই জন্যই কিন্তু এটা মানা করা আছে। হ্যাঁ, তো এই চেঞ্জগুলো হয়েছে। তারপর আপনি যেখানে প্রেসক্রাইবড একটা রুল আছে আর্মির জন্য, সেখানে অভিযোগ গেলে সেই সেনা প্রধান সেটাকে বা সেনাবাহিনী সেটাকে বরখাস্ত করবে, আপনি নিয়ে আসেন। কিন্তু না, তাদেরকে নিয়ে আসতে হবে, এই ধরনের কোনো মানে জেদাজেদির ব্যাপার বা কোনো একটা আসলে একটি বিষয়ে ইনস্টিটিউশনকে হিউমিলিয়েট করার ব্যাপার যে স্বাধীনতার থাকে। পরে, হ্যাঁ স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি যে এরকম সেনাবাহিনীর কর্মকর্তাদের হ্যাঁ সিভিল কোনো কোর্টে তাদের হুম। বিচার হচ্ছে বা অন্য আলাদা কোনো সিভিল কোনো অপরাধ ছাড়া এই ধরনের রাষ্ট্রীয়, ওইটা একটা আইন আছে যে 3 ধরনের অপরাধ সেক্ষেত্রে করলে হয়তো প্রয়োজন ছিল মাঝখানে- আইনটা পরিবর্তন করার, প্রয়োজন না, ছিল। আপনি ওইটা আইন পরিবর্তন করলে আপনি কেন বিচারটা কি এভাবে করা যায় না, যে আইসিটির কাছে প্রমাণ আছে, প্রমাণ আর্মিকে দিল, আমি বরখাস্ত করে দিল, আইনের কাছে হ্যান্ড ওভার। তখন আইন আইন প্রয়োজনের, আইন পরিবর্তনের প্রয়োজন হতো না। না, এটা তো এরকম হতো না, সে প্রচলিত যে আইন আছে সেই আইনে এটা হতো। কিন্তু সেটা আরেকটি হচ্ছে- বিষয়, এখানে বিশ্বাস অবিশ্বাসের একটা বিষয় আছে কিনা, যে অনেকেই মনে করেন যে সেনাবাহিনীর এখনো ঊর্ধ্বতন অসংখ্য অফিসার রয়েছেন যারা এখনো শেখ হাসিনার সাথে যোগাযোগ রয়েছে, কিংবা আওয়ামী ফ্যাসিস্ট তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। এটি একটি অবিশ্বাসের বিষয় কিনা। যেমনটি আমরা দেখলাম একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার কথা হচ্ছিল যে তিনি আছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, কিন্তু বিবৃতিও দেওয়া হলো, হুম। কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম তিনি কিন্তু ইন্ডিয়া চলে গেছেন। তাহলে এই যে অবিশ্বাসের জায়গা, হ্যাঁ, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যেটা বলছেন যে এখানে বিচারটা সঠিক হতো কিনা, যেখানে হায়ারার্কি মানে আগের ফ্যাসিস্ট সরকার দোষ, এবং সবচেয়ে আরো বাজে ব্যাপার যেটা হচ্ছে যে কিছু কিছু জেনারেল পালিয়ে গিয়েছেন। আপনার এই কিভাবে পালিয়ে গেল গ্রেপ্তারি পরোয়ানা থাকার পর, গ্রেপ্তারি পাওয়ার থাকার পরে, ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকার পরে এটা চলে গেছে। তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই সেনাবাহিনীর সম্পর্কে একটা সন্দেহের ক্রিয়েট করবে। সেটার অজুহাত হিসেবে যদি, সেটার কারণে যদি এটা হয়ে থাকে, দ্যাট হ্যাজ এ লজিক্যাল গ্রাউন্ড। আবার কাউন্টার পার্ট দেখেন যে আবার কিন্তু এটাও আছে, আইসিটি যারা আছে তাদের ম্যাক্সিমাম কোন দলের সদস্য সেটা দেখবেন, এবং ধরেন যে তারাও কি এটাকে অস্থিরতা ক্রিয়েশনের জন্য করছে কিনা, কারণ আমি জানি, পার্সোনালি চিনি, হ্যাঁ, তারা কোন পলিটিক্যাল পার্টির, সেই পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যটা কি, যে অস্থিরতা ক্রিয়েট করে নির্বাচন পিছানো বা অন্য কিছু কিনা, সেটা কিন্তু আপনাকে বিবেচনা নিতে হবে। দুই পক্ষে কিন্তু ইনকনফিডেন্স রয়ে গেছে। এবং আমি যেটা বললাম যে আপনার যে র্যাব ইজ এ পার্টি, যেটার ভিতরে আপনি ধরেন যে 3 বাহিনীর সদস্যরাই আছে এবং পুলিশের সংখ্যা সম্ভবত বেশি, তো তারপরেও কিন্তু এখানে কিন্তু দায়ী এটা হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুলিশ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, পুলিশের মোরালিটি কোথায় গেছে। ঠিক আছে, এটা যেহেতু জেনারেল তারেক সিদ্দিকী এগুলোর মাস্টারমাইন্ড, মেবি তার কনফিডেন্সে যারা অফিসার ছিল তাদেরকে সে নিয়ে গেছে, এবং তাদেরকে কিন্তু আমি আর্মির অফিসার বলবো না, তখন পলিটিক্যাল অফিসার। যখনই সে পলিটিক্যাল ইনক্লাইনেশনে যাচ্ছে, হি হ্যাজ ক্রস, তার যে শপথটা ছিল কোরআন শরীফ নিয়ে, যে দেশের জনগণ এবং দেশের জন্য কাজ করে, সেটা সে ভায়োলেট হয়ে গেছে, মানে সে পলিটিসাইজড অফিসার হয়ে গেছে। এবং সেটা কিন্তু সে ডিজিএফআই অফিসার করলে তাকে ডিজিএফআই অফিসার বলতে হবে, আপনি র্যাবে গেলে তাকে র্যাবের অফিসারই বলতে হবে, আপনি বিজিবিতে গেলে বিজিবির অফিসার। কারণ এখানে কিন্তু সেনা প্রধান বলেন বা আমি কমান্ডিং অফিসার, আমার যে অফিসার র্যাবে গিয়েছে, আই হ্যাভ নো অথরিটি টু কাউন্সেল হিম অর টু গাইড হিম। এবং করলে কিন্তু এটা উল্টো আরো আমার এগেনস্টে কমপ্লেন আসবে যে আপনি এটা কেন করছেন, এবং এটা কিন্তু আপনার প্রফেশনাল কালচারে এটাও কিন্তু সত্যি। সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী আমাদের দুর্যোগে, আমাদের যত ধরনের সংকট আছে, সেখানে বাংলাদেশের ইতিহাস বলে, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের জন্ম থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অগ্র সৈনিক এবং অগ্রগামী ভূমিকা। আমরা সেটা দেখছি। আমি একটু শেষ করি, কিন্তু আবার এমন ঘটনাও কিন্তু আমাদের পীড়া দেয়। সেনাবাহিনীর অবস্থান, সেনাবাহিনীর আসলে এই যে অবস্থানগুলো কিন্তু আমাদের একটু প্রশ্নের উদ্রেক হয়। যেমন ধরুন বিডিআর বিদ্রোহ, যখন বিডিআর বিদ্রোহের নামে যখন এতগুলো সেনা অফিসারকে মেরে ফেলা হয়, তখন আসলে সেখানে সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাদেরকে কতটা প্রাণনাশ হ্রাস করা যায়, কতটা তাদেরকে ক্ষতির সংখ্যা কমানো যায়, সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা তো ছিল না মোটেই। সেনাবাহিনীর ভূমিকা ছিল না, সেটা হচ্ছে লিডারশিপ ফেলিয়ার অফ দ্য মিলিটারি। আমি বলবো সেনা প্রধানের সেটা
মানে আপনার শেখ হাসিনা বলেন বা পলিটিক্যাল লিডারশিপ যারা ছিল তখন এই ঘটনার নিয়ন্ত্রণ যারা নিয়েছিল তাদেরকে বোঝানো উচিত ছিল যে ম্যাটারটা আর পলিটিক্যাল ডোমেনে নেই, এটা মিলিটারি ডোমেনে চলে আসছে। কিভাবে আমি আপনাকে বলি, আগে রাজার ছেলে যখন সেনাপতি হতো তখন কিন্তু সে পলিটিক্সটা ডিল করতো, মিলিটারি স্ট্র্যাটেজিও ডিল করতো, তাই না? যখন অপারেশনাল আর্ট আসলো, থিয়েটার ওয়ার বড় হয়ে গেল। ওয়ার কিন্তু আগে হতো একটা মাঠের মধ্যে, তাই না? একদিনে সকালে শুরু হতো, বিকালের মধ্যে ডিসিশন হয়ে যেত। যখন ওয়ার লেন্দি হয়ে গেল, ট্রেঞ্চ ওয়ারফেয়ার আসলো, অপারেশনাল আর্ট শুরু হলো, তখন কিন্তু সেনা প্রধান রাজার ছেলে আর থাকলো না। তো তখন কিন্তু আপনি ধরেন যে পলিটিক্যাল ডোমেন অ্যান্ড মিলিটারি ডোমেন এই দুটোর মধ্যে একটা ডিফাইন লাইন করার প্রয়োজন আসলো। এটা কোন জায়গায় হয়? দ্য মোমেন্ট বুলেট ইজ ফায়ার্ড দ্য মিলিটারি ডোমেন স্টার্টস। আপনি বিজিবিতে ধরেন যে যদি তারা আটকিয়ে রেখেও বলতো যে ঠিক আছে আলোচনা করবো, আমাদের দাবি আছে, ইট ইজ উইদিন দ্য পলিটিক্যাল ডোমেন, আপনি আলোচনা করেন, অবশ্যই। তো দ্য মোমেন্ট কিলিং শুরু হয়ে গেছে। তাহলে এটা কেন বুঝলো না? এই- এত এটা brilliant বুঝেছে। officer রা যেখানে না না, এটা সেই জন্য আমি বলবো, আমি তো সেটাই বললাম, আমি মনি আহমেদকে তো এটা বলেছিলাম, যে কারণে হয়তো বা আমার কনসিকুয়েন্স এরকম হয়েছে, দিস ইজ কমপ্লিট মিলিটারি লিডারশিপ ফেলিওর। আপনি 71-এ দেখেন যখন যেটা হলো যে ইন্দিরা গান্ধী যখন সিকিউরিটি ক্যাবিনেটে বললো যে আমি জুলাইয়ের দিকে না সেপ্টেম্বরের দিকে সোলজার ঢুকাবে, সবাই বাহবা দিচ্ছিল মানবতার পক্ষে। ইট ওয়াজ মানেকশ। সে বলছে যে ম্যাডাম আপনি যদি ডিফিট চান তাহলে এখন ঢুকান, আর যদি উইন চান তাহলে সেপ্টেম্বরের পরে ঢুকান। হ্যাঁ, এরকম বলেছিল। জুলাইয়ের দিকে হয়তো বা ইন্দিরা ওপিনিয়ন দিয়েছিল। সো তখন উনি বলেছিল ঠিক আছে আপনারা সবাই চলে যান, আপনি বসেন মানেকশকে। তো মানেকশর ফার্স্ট কথা কি ছিল জানেন? উনি তো সুইটি বলতো আর কি, সুইটি শুড আই সাইন দ্য রেজিগনেশন লেটার? তো ইন্ডিয়া ওয়াজ স্টুডেন্ট, সে বলছে যে না আপনি বলেন, কেন বললেন? তখন মানেকশ বলতেছিল দেখেন এখন বাংলাদেশে বর্ষা, আমার ট্যাঙ্কগুলো যাবে আটকায় যাবে, পাখির মতো আমার সোলজাররা মারা যাবে, আমার অফিসাররা মারা যাবে। মাউন্টেন ব্যাটালিয়নকে আমি যদি নিচে নামে এখানে বাংলাদেশে পাঠাতে যাই 3 মাসের ট্রেনিং লাগবে, উইদাউট ট্রেনিং আমার এরা ডিফিটেড হবে এবং এরা পাখির মতো মারা যাবে। হ্যাঁ, তো একটা সেনা প্রধান বা সেনা লিডারশিপে সে তো কারেজ থাকতে হবে। মনে আমাদের কি সে কাজ ছিল? এখন কিন্তু বড় বড় কথা বলে। হ্যাঁ, তো ইট ওয়াজ হিজ ফেইলিওর অ্যান্ড হিজ Conspirator. ফেইলিওর অর হি ওয়াজ পার্ট অফ দ্যাট কনস্পিরেটর। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তো 10 মিনিটসের অপারেশন ছিল, মানে ওরা 2টা গেট আটকায় রাখছে আর কোয়ার্টার গেট, আপনি 10 দিক দিয়ে 10টা ট্যাঙ্ক ঢুকাবেন, 10টা গেট হয়ে তিন যাবে। বাহিনী প্রধানকে হেডকোয়ার্টারে নিয়ে প্রধানমন্ত্রী আটকে রেখেছেন বলতে গেলে এক ধরনের। সো এইখানে তার স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, তার অফিসারদের জন্য, তার ট্রুপদের জন্য, সেটা সে নেয় নাই। এটা মিলিটারি লিডারশিপ ফেইলিউর। এবং এই ধরনের সিচুয়েশনে যখন ফেইলিওর হয় লিডারশিপ, তখন ওইটাই বোঝানো উচিত ছিল। পরের অফিসারদের আসলে করণীয় কি থাকে? পরের অফিসারদের কি করা থাকে? ওই যে তখন ক্ষোভে ফুসে বা কান্নাকাটি করে, এবং তখন প্রতিষ্ঠানের প্রতি লিডারশিপের প্রতি মানে ধরেন যে আপনার কনফিডেন্স চলে যায়, ইনস্টিটিউশনাল প্রতি চলে যায়, যে আমার কমরেডকে আমি রক্ষা করতে পারি। তখন তারা অল্টারনেটিভ লিডারশিপ, ওই জিয়া যে পালিয়ে গেছে বা 64 জন অফিসার, এই জন্য তারা আমাদেরকে লিডার বানিয়ে একটা প্ল্যান করেছিল, শোনা যায় যে তারা তাদের প্ল্যানে ছিল ফুল কর্নেল এবার সবাইকে সরিয়ে দিবে। ঠিক আছে, তো এগুলো অনেক ধরনের ব্যাপারও আছে আবার। তো ওই যেটা বললাম যে একটা ইনস্টিটিউশনাল প্রাইড তখন নষ্ট হয়ে যায়, লিডারশিপের উপর আস্থা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই যে কমান্ড স্ট্রাকচার বা ইফিসিয়েন্সি কমে যায়। আপনি জার্মান একটা মিলিটারি বইয়ের কথা বলি, দে আর দ্য মানে ওয়ার্ল্ডস বেস্ট আর্মি করা হতো, সেখানে কিন্তু বলা আছে যে একটা আর্মির স্ট্রেংথ 3টা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল স্ট্রেংথ, যেটা হচ্ছে অস্ত্র গোলা বারুদ বা কি আছে। 2 নাম্বার হচ্ছে ট্রেনিং স্ট্রেংথ বা ইফিসিয়েন্সি স্ট্রেংথ, যেটা হচ্ছে ট্রেনিংয়ের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আর 3 নাম্বার হচ্ছে মোরাল স্ট্রেংথ বা স্পিরিচুয়াল স্ট্রেংথ। এবং বলা আছে যে আপনার 1 আর 2 ম্যাটেরিয়াল এবং ট্রেনিং এর যেটা কম থাকলেও যদি স্পিরিচুয়াল কজ বা সেই জিনিসটা কারো সেনাবাহিনীর ভিতরে থাকে, সেটা কিন্তু উইন করে। ইসলামী যুদ্ধে আছে, 71-এ আছে, ভিয়েতনামে আছে, আফগানিস্তানে আছে, হ্যাঁ সব জায়গায় আছে। তো এই মোরাল অ্যান্ড স্পিরিটটা যখন নষ্ট হয়ে যায়, তখন একটা সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় বা তার পাওয়ার অফ ফাইট। এই যে ধ্বংস হওয়ার জায়গাটা আসি আমরা, তাহলে এই যে গত 17 বছর এই সেনাবাহিনীকে এইভাবে মোরাল যে স্ট্রেংথ সেটাকে ধ্বংস করা হয়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। এবং আমি তো বললামই আপনাকে, এটা রাজার লাঠিয়াল বাহিনী। সেই জায়গা থেকে আপনি সেনাবাহিনীকে উত্তরণে আসলে আপনার কি করা? আবার এখানে একটা বিরাট প্রশ্ন আছে, বিচার তো করতেই হবে। এরা কারা করেছে এটা? এরা কিন্তু আওয়ামী তাবেদার অফিসার। সেনাবাহিনী মানে 90% আমার সাধারণ সোলজার আছে,
তারা কিন্তু এই ধরনের কনস্পিরেসিতে জড়িত হয় নাই। তাদের বাড়ি থেকে কিন্তু 100 কোটি টাকা পাওয়া যায়নি। তারা কিন্তু কেউ ওই যে 7 জনকে একসাথে খুন ওরকম করে নাই। এবং সেনাবাহিনীতে এই যে গুটি কয়েক, এটা 25% to 50% অফিসার হবে যারা, হ্যাঁ, যারা একদম ওই সেটাই বললাম যে পলিটিক্যাল কিছু তো একদম মানে এই 25 জন আর কি সেনাবাহিনীতে। আপনি যদি 3000 4000 অফিসার ধরেন, কত প্রাথমিকভাবে এরা হচ্ছে আপনার একদম মানে ডাই হার্ড এবং ধরেন যে খুন করতে বলে খুন করে আসবে। এরপরে কিছু ছিল সাপোর্টার, হ্যাঁ, যারা সাপোর্ট করেছে। কিছু ছিল আবার ধরেন যে ওই সাপোর্ট উপরে উঠার জন্য, আবার কেউ আছে নিজেকে প্রতি ডিফেন্ড করার জন্য, কারণ গুম খুন হয়ে যায় কিনা, হ্যাঁ, তো সেরকমও আছে। এবং এদিকেও আবার কিছু আপরাইট অফিসার আছে যারা। তো এটাকে আপনি যদি টোটাল সেনাবাহিনী বলেন সেটা ঠিক হবে না। আর যেটা হচ্ছে অর্গানাইজেশনাল কালচারে, সেনাবাহিনীর অর্গানাইজেশনাল কালচারে এটা কোনোদিনও সাপোর্ট করবে না। বাট এটা ডিজিএফআই পলিটিসাইজড হয়েছে, র্যাব পলিটিসাইজড, আপনার অন্যান্য যে ইন্টেলিজেন্স অর্গান আছে এগুলো পলিটিসাইজড, এবং এটা ফ্যাসিস্ট সরকার ইচ্ছা করে করেছে। এবং এটার মাস্টার মাইন্ড ছিল তারেক সিদ্দিকী, এবং সিনিয়র জেনারেলরা আছে যারা কিছু করেছে, তাদেরকে অবশ্যই আপনার বিচারের আওতায় আনতে হবে। আদারওয়াইজ এই আইসিটি এটা যেটা করছে এটা নিয়ে কোশ্চেন হতে পারে। অবশ্যই আমরাও সেটি প্রত্যাশা করি যে বাংলাদেশের সেনাবাহিনী একটি বাংলাদেশের একটি পবিত্র ইনস্টিটিউশন, যে দেশের সংকটকালে তারা সবসময় এগিয়ে আসে। আমরা চাইবো যে এই প্রতিষ্ঠান কোনোভাবেই যেন বিতর্কিত না, কোনো ধরনের অসঙ্গতি ছাড়াই যেন বিচারটি হয়। আমরা অন্য আলোচনায় আসতে যাচ্ছি। যেমন ধরুন এখন বাংলাদেশে যে ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু হওয়ার কথা ছিল, এখনো হয়তো সেই রকম নাই, যেহেতু আগুন লাগার মতো একটি খুবই বড় ধরনের একটা ঘটনা ঘটে। এটি ছোটোখাটো কোনো ঘটনা নয়, এর আগে আমরা 16 জন মৃত্যুর ঘটনা দেখেছি। তো এখন আমরা যে দেখলাম যে জুলাই সনদ স্বাক্ষর হলো, সেখানে জামায়াতের অনেক ধরনের হুমকি ধামকি বলবো না, আমি বলবো যে তাদের অনেক আলটিমেটাম ছিল, যা তারা পিআর পদ্ধতি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করবে না, এনসিপিও করবে না। তো পরবর্তীতে আমরা দেখলাম জামাত অনুষ্ঠানে ছিল এবং তারা সেখানে জুলাই সনদ স্বাক্ষর করেছে। আপনার কি মনে হয় আগামী নির্বাচনে একটি ইতিবাচক কোনো ইঙ্গিত, আপনার বিশ্লেষণ কি? না, জামাত তো এখন ধরেন যে সিচুয়েশনের কারণে এখন দ্বিতীয় বৃহত্তম দল হয়ে দাঁড়িয়েছে, তাই না? যেহেতু আওয়ামী লীগ সাসপেন্ডেড এবং জাতীয় পার্টি যেহেতু দুর্ভাগ্যজনকভাবে তারা আওয়ামী লীগের সহযোগী ছিল, সেই হিসেবে তাদের ফেট কি হয়, সেই ক্ষেত্রে জামাতের অবস্থান কিন্তু এখন মানে র্যাঙ্কিংয়ে যদি বলেন সেই 2 নম্বরে ছিল। এবং তারা কিন্তু 2 নম্বরে থেকে প্রধান বিরোধী দল হবে এটাও স্বপ্ন দেখছে না, তারা ক্ষমতায় যাওয়ারই স্বপ্ন দেখছে। এবং তাদের যে স্ট্র্যাটেজিটা, মাস স্ট্র্যাটেজি যেটা বলে আর কি, আপনার ইনসার্জেন্সি বা রেভলিউশনের, এরা কিন্তু বিগত স্বাধীনতা পরবর্তী সময় থেকে ধরেন যে এরা বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন জায়গায়, আজকে তাদের ভিসি সব, আজকে তাদের ইনস্টিটিউশনাল হেড, আজকে আপনার আর্মিতে একটা পর্যায়ে অনেকেই চলে আসছে এরকম। তো এই যে প্রতিটা প্রতিষ্ঠানে যখন তারা এরকম মাস লেভেলে এবং বিপ্লবের পরে আপনি দেখেছেন সব জায়গায় কিন্তু তাদের অনেকের মানে কি বলে কি পজিশনগুলোতে কিন্তু তাদের অনেকে অবস্থান নিয়েছে। এবং তারা কিন্তু এখন সেরকম ধরনেরই একটা পরিকল্পনা দেখছে। বাট এই দেশে কিন্তু যদি আপনি নর্মাল ভোট হয় সেক্ষেত্রে জামাতের কিন্তু আসার সম্ভাবনা কম, ঠিক আছে? বাট আবার কিছু ফ্যাক্টরও আছে। এই বিপ্লবের পরে কিন্তু একটা সিচুয়েশন মেন হয়েছে, জনগণ চাঁদাবাজি পছন্দ করছে না, ট্র্যাডিশনাল সেই পলিটিক্স পছন্দ করছে না, তারা চাচ্ছে শিক্ষিত এক্সপেকটেশন, সবার এক্সপেকটেশন। যদিও রাজনৈতিক ক্ষেত্রগুলোতে সে কালচার পরিবর্তন হয়েছে কিনা, কারণ আমি এখন গ্রামেও যাই পলিটিক্সের কারণে, ঢাকায়ও থাকি, তো আমি 2টা লেভেলেই জানি। একটা সেগমেন্ট আছে যারা পার্টির আদর্শ থেকে বিচ্যুত এবং তারা সিন্ডিকেটের রাজনীতি করে, মাসেল পাওয়ারের রাজনীতি করে, নতুন কাউকে স্পেস দিবে না, নতুন কাউকে ঢুকতে দিবে না। ইট ইজ তাদের একটা সিন্ডিকেটেড বাণিজ্য, এখানে কেন যেও না আসতে পারে, আমরা এটা দখল করেছি, আমরা এটাতেই থাকবো, এই ধরনের একটা কালচার আছে। যেমন আমি বিএনপির কথা বলি, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, তাই না? এবং বিএনপি যেটা হয়েছে যে তারা এখন আমাদের তারেক জিয়া রহমান যে আমাদের নেতা, উনি কিন্তু বলছেন যে নতুনদের উনি স্বাগত জানাবেন এবং যারা ইনোভেটিভ, শিক্ষিত, ক্লিন, এই শব্দটা উনি বারবার করেছেন। কিন্তু অন গ্রাউন্ডে কি এরকম লোকজন পাচ্ছে কিনা এটা কিন্তু দেখবে।
আপনারা দেখেন যে ভার্সিটি নির্বাচনগুলোতে কিন্তু একটা মেসেজ benefit আছে। চলে আসছে। তো বিএনপি অবশ্যই এটা তারেক রহমান সাহেব উনি এটা চেষ্টা করছেন এবং উনি অনেকগুলো শাস্তি দিয়েছেন এবং কিন্তু প্রত্যেকটা তার আপনি বক্তব্য শুনেন ম্যাচিউর বক্তব্য, তাই না, এবং একটা যুগান্তকারী বক্তব্য উনি বা সাক্ষাৎকার দিয়েছেন এবং একটা দেশ নেতা হিসেবে আবির্ভূত হওয়ার যে ক্ষমতা তার ভিতরে দেখা যাচ্ছে। কিন্তু বাকি যে কালচারটা উনি তো ছিলেন না, এই দায়িত্ব ওনাকেও দেওয়া যাবে না। 17 বছর উনি যে চক্রান্ত হোক বা ষড়যন্ত্র হোক সেটাকে উনি থাকতে পারেনি। 17 বছর আপনি দৌড়ের উপর ছিল, জেল হাজত এগুলো, ইভেন মির্জা ফখরুল ভাইয়ের মতো ভদ্র মানুষও জেলে গিয়েছেন কি কিসের অপরাধ মানে একাধিকবার, তাও আবার চুরি টুরি ডাকাতি এগুলো উদয় আছে। তো তারাও কিন্তু তাদের কর্মীদেরকে বা সদস্যদেরকে সেই লিডারশিপটাতে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারেনি, সেই সুযোগ পারেনি। তো এই ধরনের ক্ষেত্রে কি হয়েছে, এই সিন্ডিকেটটা আরও বেড়েছে। কিছু জিনিস আছে যেমন 17 বছরে বিএনপির সমস্ত কর্মীদের হয়তো ঘর বাড়ি দোকানপাট এগুলো দখল করা হয়েছিল, সেগুলোর 1/3 যদি রিক্যাপচার করে থাকে সেটাও কিন্তু আসতেছে বিএনপি ভায়োলেন্স হিসাবে আসতেছে। কিন্তু এটা কিন্তু তারই, যেটা আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের লোকজন এটাকে দখল করেছে। তো সেটাও কিন্তু এইখানে ওইভাবে আসছে। তো যেটা হচ্ছে যে এই যে একটা ভাইব ক্রিয়েট করেছে যে আরেকটা মিডিয়া একটা বা ইন্টালেকচুয়াল লেভেলে বা জামাতের ওই ধরনের লোকেরা যারা বিভিন্ন অর্গানের হেড হিসেবে বসে আছে তারা মিলে কিন্তু এই ভাইবটা ক্রিয়েট করার চেষ্টা করছে যে বিএনপি আসা মানেই আরেকটা আওয়ামী লীগ আসা আর কি এরকম। তো ইটস নট ট্রু, ঠিক আছে। বিএনপি একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আওয়ামী লীগের আদর্শ অন্য। আর আওয়ামী লীগের একটা বড় ফ্যাক্টর হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশ, যে দেশ তাদেরকে এখানে তাদের স্ট্র্যাটেজিক রিজনে ব্যবহার করে। বিএনপি কিন্তু সেটাতে ব্যবহৃত হয় না, কাজেই ওই ধরনের হওয়ার সম্ভাবনা কম। এবং নেতা তারেক রহমান যখন ফিরে আসবেন এবং উনি যে ধরনের ভীষণ দিয়েছেন, 31 দফা দিয়েছেন, সেগুলো যদি বাস্তবায়ন করে ভালো হবে। বাট বিএনপিকে এটা নির্বাচনের আগেই এই সিমটম দেখাতে হবে। যদি ওই ধরনের ট্র্যাডিশনাল লোকজনকে নমিনেশন দেওয়া হয় তাহলে কিন্তু জনগণ মনে করবো ওটাই, যে তারা কি আসলে ওই আরেকটাই আওয়ামী লীগের আরেক সাইড আসতেছে কিনা, ঠিক আছে। আর যদি এই নমিনেশন দেওয়ার ক্ষেত্রে 50-100 জন ভালো লোককে সব একসাথে চেঞ্জ করা সম্ভব না, দেওয়া হয় যে ধরনের বিপ্লব পরবর্তী অবস্থায় যে ধরনের কথা বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দল থেকে এবং নেতাও চাচ্ছেন, সে ধরনের লোককে যদি দেওয়া হয় তাহলে জনগণ কিন্তু নির্বাচনের আগেই ধারণা করবে না, দে হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড টু চেঞ্জ। তো সেই ক্ষেত্রে ভালো হবে, আদারওয়াইজ হয়তো বা এটা অন্যরকম হয়ে যেতে পারে। এখনো তো এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি যে কারা নমিনেশন। না, এটা এখনো স্পষ্ট করা হয়নি, বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন জোটের কথা শোনা যাচ্ছে, তারপরে সিট কিছু ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। তো এটা ফাইনাল হবে, হ্যাঁ, এটা প্রসেস। কতদিনের মধ্যে আপনাদের দল এটা আমরা যেটা জানি যে এটা নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে এবং সবচেয়ে চূড়ান্ত হবে হচ্ছে যে সেটা তফসিল ঘোষণার পরেই, তার আগে তো এটা হওয়ার সুযোগ নেই। কারণ আপনি একজন নমিনেশন সাবমিট করলো, সে তো বাতিল হয়ে যেতে পারে, হতে পারে না। তো সেখানে কিন্তু এই চূড়ান্ত নির্বাচনটা কিন্তু সব প্রসেসের পরেই হওয়ার কথা, তাই না। তো এই জন্যে আর কি এমনি বিভিন্ন জায়গায় বলেছেন যারা সিনিয়র আছেন, যারা কমিটিতে আছেন, জেলা কমিটি বলেন বা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদেরকে নতুনদেরকে হয়তো বা বিভিন্নভাবে তারা বিভিন্ন চ্যানেলে এটা দেখছেন বা অন্যান্য যাদের কথা বলা হয়েছে, টেকনোক্র্যাট বলেন বা যারা উদীয়মান বুদ্ধিজীবী বা যাদের কথা তারেক রহমান বলছেন, তাদেরকে অন্য চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে। আমরা দেখলাম যে এনসিপি আসলে এখনো সিগনেচার করেনি, স্বাক্ষর করেনি জুলাই সনদে। এনসিপি কি আসলে করবে, কি মনে হয় আপনার? এনসিপি যে দাবিগুলো আছে সেগুলোর জন্য তো তারা একটা স্ট্যান্ড নিয়েছে, কারণ এই জুলাই সনদটা কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে এনসিপি। কারণ ধরেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা হয়তো থাকবেন কিনা এটা জানি না সেই সময়ে, বাট আওয়ামী লীগ কিন্তু কালচার আছে রিভেঞ্জ। শেখ হাসিনার কিন্তু এই রিভেঞ্জ অ্যাটিটিউড আছে, এত বছর পরে হলেও আমি দেখে ছাড়বো, এই ধরনের কথা কিন্তু তার অ্যাটিটিউডে অনেক সময় দেখা যায়, যেটা সে 75-এর কিলিং বা 75 অভ্যুত্থানের সাথে যারা ছিলেন তাদেরকে এত বছর পরে কিন্তু করেছেন এবং শেখ হাসিনা সুযোগ পেলে এটা করবে। তো এই জুলাই সনদে যারা এই বিপ্লবটা করেছে, যারা এই ফ্যাসিবাদ শেখ হাসিনার মতো এই ফ্যাসিস্ট সরকারকে আপনি অপসারণ করেছে, যারা এটার সাথে জড়িত, তাদের একটা সাফিসিয়েন্ট প্রোটেকশন বা ইন্ডেমনিটি সেটা কি এখানে ইনশিওর হচ্ছে কিনা,
সেই জিনিসটা কিন্তু তারা না হলে তারাও কিন্তু একদিনে এই আওয়ামী লীগের অনুসারীরা শেখ হাসিনা না পারুক, অনুসারীরাও কিন্তু সেই বিচার করতে পারে। ইন্ডিমিউনিটি হলেই যে তাদের না, আবার তাদের বাতিল বিরুদ্ধে অ্যাকশন করা নেওয়া বিষয় যাবে নেই। না তা তো বাংলাদেশে নেই, বাংলাদেশে নজিরও আছে যাবে না, তারপরে ধরেন বাতিল যে করে। বাতিলের আছে, বাট আপনি একটা তাহলে তো এই যে একটা কিলিং হয়েছে বা এখানে বিপ্লবের মধ্যে ধরেন যে পুলিশ মারা গিয়েছে, এই বিপ্লব ডিক্লারেশনে কিন্তু সেটা একটা মানে যে ধরেন যে একটা লেজিটিমেসি পেয়ে যাচ্ছে, কারণ বিপ্লবী সরকার, অবশ্য বিপ্লবী সরকার গঠন করলে ভালো হতো। তো এই বিপ্লবের ভিতর দিয়ে কিন্তু তখন আপনার 75-এর সবকিছু বৈধ হয়ে যেত। রিকোয়ারমেন্ট ছিল, আপনি ওই টাইমে বাকশাল করেছে, আপনি তাকে ক্ষমতা থেকে সরাতে পারবেন না। পার্টির পত্রিকা থাকবে মাত্র চারটা, একটাই পার্টি থাকবে, আজীবন ক্ষমতায় থাকবে। এখানে কিন্তু সরানোর জন্য ওই তাকে বাই ফোর্স সরানো ছাড়া আর কোনো ওয়ে রাখে, যেটা তাজউদ্দিন আহমেদ বলে গেছিলেন যে মুজিব ভাই এমন একটা ব্যবস্থা করলেন, উনিও মারা যাবেন, আমরা মারা যাবো, পুরান লিডার কিন্তু দেখেন তাই হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু তাকে সরানোর জন্য আর কোনো ওয়ে নাই, আপনি এই ওয়ে ছাড়া সরাইতে পারতেন না। এখন কিলিং ব্রুটাল হয়েছে কিনা সেটা পরের কোশ্চেন, কারণ ভিতরে কি আছে, এ ধরনের দুই পক্ষে দুই ধরনের কথা আছে। যে এক পক্ষ বলে যে শেখ কামাল, জামাল এবং সুফিয়া কামাল পর্যন্ত নাকি ফায়ার শুরু করেছিল, তখন নাকি বাইরে একজন কর্মকর্তা মারা গেছে। হ্যাঁ, সেটাই, যে যখন এই ফায়ার শুরু হয়েছে একজন সৈনিক আহত হওয়ার পরে কিন্তু যে গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়, এই যে একটা কিলিং স্প্রি তৈরি হয়েছিল, সেটার ইফেক্ট নাকি এটা হয়েছে, আদারওয়াইজ নাকি এটা প্ল্যান ছিল না। এটা পয়েন্ট অফ জাস্টিফিকেশন, আমি সেটা বলছি না, কারণ এরকম ঘটনা নজিরবিহীন, তাই না? তো ধরেন যে ওই যেটা বলছিলাম যে একটা কিন্তু মানে আমাদের যে গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক পদ্ধতি, সেটা কিন্তু হত্যা করা হয়েছিল সেই সময়। সেই কারণে কিন্তু এটা ছাড়াও হয়েছিল না। এটাকে যদি বিপ্লব আখ্যা দেওয়া যেত তাহলে কিন্তু এটা অনেক লেজিটিমেসি পেত, তাই না? সেটা কিন্তু হয়নি, কারণ এখানে হয়তো বা জনগণকে সেইভাবে সম্পৃক্ত করে নাই যারা এই পরিবর্তনটা করেছে। তো সেই জন্যই এই অবস্থা হয়েছে। তো আমি যেটা বললাম যে এদের যদি আপনি একটা লেজিটিমেসি বলেন, সোশ্যাল লেজিটিমেসি, তাহলে তো আমি পুলিশ খুন করছি, কেউ দেখছে তো এটা, তাই না? ভিডিও করা আছে, তো আমি তো তখন খুনের আসামি হয়ে যাচ্ছি। বাট অ্যাজ ইট ইজ আ পার্ট অফ দ্য প্রসেস অর রেভলিউশন, তখন কিন্তু একটা লেজিটিমেসি, যেটা আমি বলতেছিলাম যে আমি সেনাবাহিনীতে যখন আমি যুদ্ধক্ষেত্রে একটা খুন করি, সেটা কিন্তু খুন ধরা হয় না, তাই না? সেই লেজিটিমেসি, এবং পরবর্তীতে এখন এটা তো চেঞ্জ করতে পারি, ঠিক আছে, আমি করেছে, বাট সেই করার ভিতরে নিয়েও কিন্তু কথা আছে অনেক, তাই না? তো যাই হোক, এটার জন্য বললাম যে এটা এনসিপি ইজ অ্যাফেক্টেড মোস্ট। সো তাদের যে দাবিগুলো, তাদের যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলো কিন্তু পরিপূর্ণ হয়েছে কিনা সেটা দেখতে হবে। আর যদি এনসিপি এটাকে একটা প্রসেস হিসাবে নিয়ে নির্বাচন পেছানোর জন্য যদি কোনো কিছু প্ল্যানের অংশ হিসেবে করে থাকে, কারণ তারাও কিন্তু প্রথম দিকে নির্বাচন পেছানোর জন্য দাবিদার ছিল, তাই না? এবং এই ইন্টারিম সরকার 5 বছর বা তারও বেশি থাকুক, এরকম দাবিও তাদের ছিল। তো ওগুলো থেকে সরে এসেছে, এই পার্ট অফ দ্যাট প্ল্যান হয়ে থাকে, তাহলে এটা আনফর্চুনেট। ঠিক আছে, কিন্তু আমরা আগামী নির্বাচন সামনে রেখে আপনি বললেন যে নভেম্বরের বিএনপি তাদের নমিনেশন তালিকা কারা নমিনেশন ঘোষণা করতে পারে। আবার আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বরিশালে বললেন যে ডিসেম্বরে আমরা তফসিল ঘোষণা করব, এরপরে হয়তো নির্বাচনের পরপরই হয়তো আমরা দেখব রমজান মাস। তো এই নির্বাচনকে সামনে রেখে এর আগে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে আগুন লাগার ঘটনা, সবকিছু মিলিয়ে আমার একটা আবারও সেই শঙ্কার কথা থেকে এসে যায়। নির্বাচন নিয়ে একটা শঙ্কা কি থেকেই যায়? না, নির্বাচন নিয়ে তো ধরেন যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে, কারণ এবারে তো আর ধরেন যে তত্ত্বাবধায়ক সরকারের মতো না যে একটা পার্টি সুন্দর করে ক্ষমতা হস্তান্তর করেছে তারপরে আর নির্বাচন হচ্ছে। এবার তো একটা বিপ্লবের মধ্যে দিয়ে হয়েছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রিন্সিপাল আইন শৃঙ্খলা রক্ষাকারী যে প্রিন্সিপাল অর্গান বা বাহিনী পুলিশ, সেই পুলিশ ধ্বংস হয়ে গিয়েছিল বা তাদের লোকজন চলে গিয়েছিল, এবং তাদের থানায় অ্যাটাক হয়েছে, তাদের পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, এবং পুলিশের যে অর্গানাইজেশনাল যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কি পূরণ হয়েছে কিনা, কনফিডেন্স বিল্ড আপ হয়েছে কিনা, সেগুলো দেখতে হবে। তো এক ধরনের ধরেন যে আপনার পুলিশের এই অবস্থা, তারপরে হারানো অস্ত্রগুলো ফেরত পাওয়া গেছে কিনা, একটা কালো টাকাও কি উদ্ধার হয়েছে, তো সেটাই। আবার আর্মি ওয়াজ স্টেবল, তাকেও ধরেন যে এই ধরনের একটা কালো টাকা এখন আর উদ্ধার হয় না, এখন
কালো টাকা আচ্ছা ঠিক নাই আছে। হয়ে যায়। নাই হয়ে যায়, হ্যাঁ সেটাই আর কি। বাট দেশে কি কালো টাকা ছিল না? তাহলে এই অবশ্যই। অবস্থায় তো উদ্ধার হওয়া উচিত ছিল, তাই না? ইভেন আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছে 1,000 কোটি টাকা আছে, এরকম এত কোটি টাকা দেওয়া হবে। তো আমরা তো জানি যারা পালিয়ে গেছে তারা নিশ্চয়ই কালো টাকা ব্যবহার করে পালিয়ে গেছে। ব্যবহার করে পালিয়ে গেছে, পুরোটা নিয়ে যাওয়া সম্ভব? আপনি 1,000 কোটি টাকা যদি আপনি থাকে, কারো টাকা আপনি নিয়ে যেতে পারবেন? বা অবশ্যই box এ কাউকে করে। দিয়ে তারপর বাকিটা নিয়ে এইটাই, যেতে এবং পারবে। এটা কিন্তু সোশ্যাল ইয়েতে আমরা পেয়েছি এরকম, যে আমাদেরকে ইনডাইরেক্টলি হলেও হয়তো বা চেক করতো যে কিভাবে এটাকে অর্ধেক দিলে আপনারা করে দেবেন কিনা, এরকম এই ধরনের অফার বা সেনাবাহিনীর কাছে হয়তো বা এরকম ছিল অফার টফার। কিন্তু কথা হচ্ছে যে এটা তো উদ্ধার হয়নি, বাট দেয়ার ওয়ার ব্ল্যাক মানি। এটা তো অবশ্যই টাকা ছিল, কিন্তু উদ্ধার ব্ল্যাক মানি ব্ল্যাক কাজে ব্যবহৃত হবে। সো এগুলো মিলিয়ে কিন্তু সব মিলিয়ে আবার কম্পিটিং যে পলিটিক্যাল এন্টিটিগুলো আছে সেগুলো মিলিয়েও কিন্তু একটা জনগণের একটা শঙ্কা কিন্তু রয়েই গেছে, তাই না? রিফর্মের প্রেশার আছে, আবার সেগুলো আছে। তো সব মিলিয়ে কিন্তু ওই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে বলছে যে ফাইনেস্ট ইলেকশন এবং এটা করবো, এটাকে আপনি বিশ্বাস করেন? আমার ভিতরে শঙ্কা এখন হয়। পর্যন্ত সেই আস্থাটা আমার তৈরি তো হয়। সেটাই, এখন তারা এটা আবার বলছে, কেন তারা এটা বলছে, এটাও তো আরেকটা সন্দেহজনক ব্যাপার। হ্যাঁ। যে আমি কি এটা বলছি এই কারণে যে পরবর্তীতে না হলে বলতে পারি যে আমি তো চেয়েছিলাম ফাইনান্স ইলেকশন করতে পারি, এরাই তো করতে দিল না। সো কারণ আমি তো মনে করি না যে আমাদের উপদেষ্টারা মানে এত স্যাঙ্গুইন বা এত পজিটিভ কিভাবে হয়, যেখানে দেশের এই ধরনের ফ্যাক্টরগুলো কাজ করছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির তো একটা ব্যাপক কিছু ক্রাইম আপনারা দেখবেন যে যেগুলো মানে অন্যরকম ক্রাইম, তাই না? যেগুলো হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বা মানুষের নিরাপত্তা সেন্স অফ যে সিকিউরিটি সেটাকে ধ্বংস করে দেয়, তাই না? না, আমরা দেখছি তো এগুলোর পরেও তারা বলছেন, তো এটা কি আসলেই এটা নাকি ওই সেটাই। রবার্ট ফ্লিক্সের যে ফলস ফ্ল্যাগ বলে একটা কথা আছে, যে আমি বললাম এটা করবো আরেকটা, এগুলো কিন্তু ভাবার সন্দেহের কিছু উদ্রেক। আছে। সেটাই। কারণ আই ডোন্ট থিঙ্ক যে এখন দেশে যে এই অবস্থাতে একদম ফাইনেস্ট ইলেকশন হতে পারে। তা ঠিক সরকারের আছে? প্রতি আপনার পরামর্শ কি? ভালো নির্বাচন, সংখ্যামুক্ত পরিবেশ তৈরি করতে আসলে সরকার করণীয় কি? কোনো কনস্পিরেসি থিওরিতে না যাওয়া, ঠিক আছে? ওর মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচে যাওয়া, প্রশিক্ষিত করা পুলিশকে, যে পুলিশের যে দুর্বলতা আছে সেটা কাটানো, সেনাবাহিনীকেও ঠিকভাবে মানে এই কাজের দায়িত্বের জন্য এমপ্লয় করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কম্পিটিং রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে। কিন্তু আপনি যাই বলেন না কেন, বাংলাদেশ বলেন। সেনাবাহিনী যদি চায় হুম। যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, আমার মনে হয় এই পৃথিবীর কোনো শক্তি সেটি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন না, এইটা ঠেকিয়ে আপনি রাখতে ধরেন পারবে না। যে সুষ্ঠু নির্বাচন বলতে আপনি কি বুঝছেন বা আপনি কি বোঝাতে চাচ্ছেন? ধরেন যে 2018 বা আপনি 24 বলেন, সেগুলো কিন্তু কোনো ক্রাইম হয়নি। সুষ্ঠু এবং না, না, নিরপেক্ষ। দাঁড়ান, কোনো ক্রাইম হয়নি বা কোনো সুষ্ঠু এবং মারামারি হয়নি। নিরপেক্ষ। নিরপেক্ষ এবং স্বচ্ছ। স্বচ্ছ। আপনি সেনাবাহিনীর কিন্তু বাই রুল তার ওই ভোট সেন্টারের ভিতরে ঢোকার কথা না, আনলেস ম্যাজিস্ট্রেট তাকে ইনভাইট করে। এখন আপনি, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, হ্যাঁ, যে এই সেন্টারে গন্ডগোল হচ্ছে, যেখানে ডাকার কথা আমাকে ডাকছে না, কিন্তু আরেক সেন্টারে বা আরেক পার্টির সেন্টারগুলোতে ঘন ঘন ফোন করছে, তখন কিন্তু বোঝা যায় যে সে কি কোনো দলের পক্ষে প্লে করছে কিনা। তো সেনাবাহিনী কিন্তু ভিতরে কে সিল মারতে সেটা দেখার অথরিটি নেই। জিএফআই ওরা যে করতে পারে, রাতে করেছে, সেনাবাহিনী সদস্য করেনি। তাদের বাইরে ডিউটি দেওয়ার কথা, তারা ডিউটি দিয়েছে, আর ভিতরে সিল মেরেছে। তো সেনাবাহিনী, না, সেনাবাহিনী এসবের সাথে না, সেটাই বললাম আমি, সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এগুলো নিয়ন্ত্রণ করে, কিন্তু ভিতরে ভোট কে মারছে এটা তো সেনাবাহিনীর সদস্য এখানে ঢুকতে পারবে না, আনলেস হি ইজ কল্ড। হ্যাঁ, কিন্তু এখন সেনাবাহিনী যদি চায় অনেক কিছুই করতে পারে। না পারবে, সেটাই এখন কথা হচ্ছে যে দেশের স্বার্থে, জনগণের দেশের স্বার্থে, স্বার্থে। মানুষের স্বার্থে। তো আপনি ধরেন যে যেটা করা যায় হচ্ছে যে এই ধরনের অভিযোগ যদি আসে, যেটা হচ্ছে, সেখানে সেনাবাহিনী একটা স্ট্যান্ড নিতে পারে, মানে স্ট্রং অ্যাকশন নিতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যেগুলিতে অভিযোগ আসে না, এই জন্যই হচ্ছে যে কারণ লোকজন ভয় পায় যে আজকে অভিযোগ করবে, ওই যে সেনাবাহিনীর ভোট দেখেন যে কেন্দ্র ওইভাবে ফ্যাসিস্ট সরকার পাহারাও আসে। দিতে হয় না। যদি পাহাড়ি সেনাবাহিনী দিতে হয় না, মনে try করে try যে করে। বাংলাদেশে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং একটা না, সুষ্ঠু এটা শুধু নির্বাচন, একমাত্র সেনাবাহিনী না, এটা যদি নির্বাচন সেনাবাহিনী কমিশন বিশ্বাস আছে, করে, এবং তাহলেই বাংলাদেশ যারা সম্ভব। যারা ওই ভোট সেন্টারে আছে, যারা ওখানে পোলিং এজেন্ট আছে, তাদের সবারই সম্মিলিত দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেনা এই দায়িত্বটা ঠিকভাবে নিরপেক্ষভাবে করার জন্য এই ভোট প্রসেসের সাথে যারা জড়িত তাদের একটা নিরাপত্তা, হ্যাঁ, এটা যে না আমি
যদি কাউকে অবৈধ ভোট দিতে না দিই তাহলে যে সন্ত্রাসী অ্যাক্টিভিটিস বা যে আক্রমণটা আসবে সেটা একটা সেনাবাহিনী কাজটা তৈরি হয়। এই জিনিসটা সেনাবাহিনী তৈরি করে দিতে হ্যাঁ, পারে, এটাই, দ্যাট ইজ অ্যান এটাই। ইউনিক নিড। মানে না, আমি ভোট সেন্টারে আছি, কেউ অবৈধ ভোট দিতে আসতেছে, কেউ জোরাজুরি করতেছে, সেনাবাহিনী আছে, এই আস্থাটা ক্রিয়েট সেনাবাহিনী করে এই জন্যই দিতে বললাম, পারে। এই জন্যই। এইটা করলে অসাধারণ একটা নির্বাচন হবে। কারণ মানুষ কিন্তু সাধারণত ওই 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 প্রসেসগুলোকে ঘৃণা করে, অবশ্যই। বা অপছন্দ করে। তা সর্বোপরি আপনার আসলে এই প্রধান নির্বাচন কমিশনার যে বললেন ডিসেম্বরে তফসিল দেওয়া হবে, আপনার আসলে এই যে মন্তব্য কি বা আপনার কি বলবেন? হ্যাঁ, প্রসেস শুরু হয়েছে, ডিক্লারেশন হয়েছে এবং তফসিলের ডিসিশন হবে, সব কিছু হবে, প্রসেসের দিকে যাচ্ছে। তো আমি আশা করি যে এটা হবে নির্বাচনে এবং সুষ্ঠুভাবেই হবে, এবং এর জন্য যে সমস্ত অর্গান দায়িত্ববান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো, জনগণেরও দায়িত্ব আছে এবং যারা পোলিং সেন্টার বা বিভিন্ন জায়গায় দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব আছে। তো সবাই মিলে যখন সম্মিলিত প্রচেষ্টায় নিবে যে আমরা একটা বিপ্লব, এতজন মারা যাওয়ার পর একটা পরিস্থিতিতে এসেছি, আর যেন ওই ধরনের কিছু না হয়, সেই চেতনা বা সেই স্পিরিট যদি আমরা সবাই ধারণ করি, অবশ্যই এটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে ভিডিও বার্তাকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আই ফিল ভেরি কমফোর্টেবল এখানে কথা বলতে। আপনার সাথে অনেক দিন ধরেই বলছি, তবে শেষে একটা কথাই বলবো যে এই যে এত আলোচনা করি, এই যে এত কিছু করি, ওই যে সাধারণ মানুষ, আমি যেটা বলি আমার সাধারণ সৈনিকেরা, ওদের ওই যে ওয়ান র্যাঙ্ক ওয়ানকে বা 1,000 টাকা রেশন ভাতা বাড়ানোর জন্য এতদিন ধরে আন্দোলন করতেছে, ওই যে মাঝে আমার চরের ওরা এখনো বালি থেকে পানি তুলে খায়, ওদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, ওদের নিয়ে কেউ আলোচনা করে না। আমরা কিন্তু যে আলোচনাগুলো করি এটা সমাজের এলিট শ্রেণীর সুপার মানে পাওয়ার স্ট্রাগল নিয়ে আলোচনা করি, তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা তাত্ত্বিক বিষয় নিয়ে বা তাদের ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে, কিন্তু ওই মানুষগুলোর জীবন যুদ্ধের কথা কিন্তু আমরা এভাবে বলি না। এই কথাগুলো আরো বেশি হোক। সেই সাধারণ মানুষ, আমি যমুনার চরভাঙা এলাকার মানুষ, সারিয়াকান্দি, ওখানে আমি দেখেছি, আমার খুব খারাপ লাগে যে আপনার ওই কি বলে এখনো বালি থেকে পানি তুলে খায় আপনি এই যুগে এসে। তো সেগুলো নিয়ে যেন আলোচনা হয় এবং সেগুলোর যেন সমাধান হয়, সেটাই প্রত্যাশা করবো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, কর্নেল জহুরুল হাসান তিনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের যারা নিপীড়িত এবং অসহায় মানুষ তাদের কথা কিন্তু কেউ বলে না। আমরা সবসময় রাজনীতিতে ইতিবাচক নেতিবাচক দিক নিয়ে আলোচনা করি, গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে, আমাদের গণতন্ত্র চর্চা কতটুকু করছি না করছি সেই সব দিক নিয়ে আলোচনা করি, অর্থনীতি, সমাজনীতি। কিন্তু এই সমাজনীতি আর অর্থনীতির আড়ালে আমাদের সমাজ এবং রাষ্ট্র এবং দেশের যারা আসল মানুষ, যাদের ঘাম শ্রমে এই রাষ্ট্রটি দাঁড়িয়ে আছে, সেই সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, সেসব মানুষের কথা কিন্তু আমরা ভাবি না। তাই আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরাও আগামীতে এইসব মানুষের কথা তুলে ধরবো, এমনটা প্রত্যাশা রেখে আমাদের আলোচনা আজকের মতো শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।